রায়ন ভাই, এখানে কি সবাই প্রেজেন্ট আছে? আরো কে কে আসবে? আমি 2 মিনিট পরে শুরু করবো নাকি শুরু সমস্যা করে দেবো? নাই, ক্লাস শুরু করতে পারেন চলতে। আচ্ছা। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা রাজস্ব আইন নিয়েই আজকের সেশনটা। আমরা 2টা ক্লাস এরই মধ্যে বোধহয় শেষ করেছি। আজকে হচ্ছে ক্লাস 2। আমি এটা এপিসোড 2টাতে ভাগ করেছি। প্রশ্নগুলো থাকবে এপিসোড 1-এ, এপিসোড 2-তে থাকবে অঙ্কটা। যাই হোক, ক্লাস আজকে 2টাতে আমি তাও সেই টিকা দিয়ে শুরু করব। শুরুতেই কর নিরীক্ষা। আচ্ছা, কর নিরীক্ষা আমরা বলি না ট্যাক্স অডিট, এটা হচ্ছে ট্যাক্স অডিট। অর্থাৎ আপনি সাপোজ একটু এটাতে না গিয়ে আমি প্রথমে একটু বলি। এটা হচ্ছে আপনি মনে করেন রিটার্ন দিয়েছেন, ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করেছেন। সেই সাবমিট করা রিটার্নে যথাযথ যদি না হয়, আপনি ডকুমেন্টসগত সমস্যা থাকতে পারে, নথিপত্রের সমস্যা থাকতে পারে, আপনার ইনকাম আয় যতটুকু হয়েছে সে নথিপত্র অনুযায়ী আয় এবং ব্যয়ের মধ্যে অসামঞ্জস্যতা থাকতে পারে। বিবিধ কারণে অডিট কি করবে, আপনার ফাইলটা সিলেকশন করে এটা ডিসিটি পর্যায়ে দিয়ে, ডেপুটি কমিশনার ট্যাক্সেস পর্যায়ে দিয়ে আপনার ফাইলটা নিরীক্ষা করা হবে। নিরীক্ষার অনেকগুলো খাত আছে, একটু পড়ি। যেমন সংজ্ঞাটা হলো, কর নিরীক্ষা হলো করদাতার আয়কর রিটার্ন ও অন্যান্য নথি যাচাই করার প্রক্রিয়া, যা কর ফাঁকি বা অসঙ্গতি শনাক্তে পরিচালিত হয়। এটার প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে আয়কর রিটার্ন, ব্যবসার হিসাব, উচ্চ কর কর্তন এবং অন্যান্য আর্থিক নথি। আয়কর রিটার্ন, এটাও একটা টিকা আপনার আসতে পারে, 180 ধারায় আছে। ব্যবসায়িক ইনকাম, ওই যে খাত, আমরা আয়ের কাজ যে 60টা কাজ যে ব্যাখ্যা করেছি, সেই 60টা কাজের এগেনস্টে এক একটা কাজের এগেনস্টে টিকা আসতে পারে। তারপর উৎস কর কর্তন, এটা ধারা 177-এ উৎস কর কর্তন মানে আমরা ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে আপনার যে পণ্য ক্রয় বা পণ্য যে আপনি ক্রয়ের এগেনস্টে যে আপনি যে পেমেন্টটা করেন, সেই পেমেন্টের এগেনস্টে যে করটা কর্তন করেন, সেটাই হচ্ছে উৎস কর কর্তন। প্রদানের এগেনস্টে, পণ্যের মূল্য প্রদানের এগেনস্টে বা সেবার মূল্য প্রদানের এগেনস্টে যে কর কর্তন করেন, সেটাই উৎস কর কর্তন। তো প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে ওটার ক্ষেত্র, ওই উৎস কর কর্তনের ক্ষেত্র যে রিটার্নটা সাবমিট করা হয়, এই রিটার্ন শুধু একটা না, শুধু আয়কর রিটার্ন না, উৎস কর কর্তনের জন্য রিটার্ন সাবমিট করতে হয়। তো সেটার ক্ষেত্রেও আপনার ফাইলটা নিরীক্ষার জন্য নির্বাচিত হতে পারে। যাই হোক, প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে আয়কর রিটার্ন, ব্যবসায়ী হিসাব, উচ্চ কর কর্তন, অন্যান্য আর্থিক নথির এগেনস্টে। আইন ও ধারা, আয়কর আইন 2023-এর সংশ্লিষ্ট ধারা 182 এর ব্যাখ্যা পাবেন। বৈশিষ্ট্য হলো, আচ্ছা,
সঠিক কর নিশ্চিতকরণ, রাজস্ব বৃদ্ধি ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে এর বৈশিষ্ট্য, যেটা আয়কর কর্তৃপক্ষ করে থাকেন নিরীক্ষার মাধ্যমে। উপসংহার: কর নিরীক্ষা অর্থনৈতিক স্বচ্ছতা ও ন্যায্যতার নিশ্চয়তা বিধানে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি কর নিরীক্ষাটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এটার মুদ্রা কথা হলো, আপনার নির্দিষ্ট ধারায় 180 ধারায় বলি, আপনি যখন আপনার আয়কর রিটার্ন সাবমিট করবেন, আয়কর রিটার্ন আপনি জমা দিবেন, সেটার বদলে যদি আপনার কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়, সে অসঙ্গতির জন্য আপনার যেই ফাইলিং করা রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়, সেটাই হচ্ছে কর নিরীক্ষা। আচ্ছা, এরপরে যাচ্ছি। আশা করি কর নিরীক্ষা বুঝতে পেরেছেন। 8 নং প্রশ্ন উত্তর ঝ, অনুমিত আয়। অনুমিত আয়, অনুমিত আয় হলো করদাতার প্রকৃত আয় নির্ধারণে নির্দিষ্ট তথ্যের অভাবে আনুমানিকভাবে নির্ধারিত আয়। অর্থাৎ আপনি ধরে নেন যে আপনার যে কোনো আয় নির্দিষ্ট করা যাচ্ছে না। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে, আপনি একটা উদাহরণ দিই, ধরে নেন যে আপনি ইনকাম দেখিয়েছেন, আপনার রিটার্নের ফাইলে ইনকাম দেখিয়েছেন 10 লক্ষ টাকা, কিন্তু আপনি খরচ দেখিয়েছেন 15 লক্ষ টাকা। অসামঞ্জস্যতা। তাহলে যেই 5 লক্ষ টাকা যে আপনি যে অধিক ব্যয় করেছেন, সেটাও তো আপনার আয়ের একটা অংশ। তাহলে আমি যদি 15 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা বাদ দিই, আমি আপনার কর্তৃপক্ষ হিসেবে, কর কর্তৃপক্ষ হিসেবে আমি ওই 5 লক্ষ টাকা আমি আপনার ইনকাম হিসেবে, অনুমিত আয় হিসেবে আমি ধরে নিতে পারি। এটা হচ্ছে অনুমিত আয়। একটা এক্সাম্পলে নিশ্চয়ই অনুমিত আয়টা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্র কৃষি, ছোট ব্যবসা, স্বপরিচিত ব্যবসা বা আয়কর রিটার্ন অসম্পূর্ণ তথ্য। এটা প্রযোজ্য ক্ষেত্র। কৃষি, ছোট ব্যবসা, কৃষি কেন বললাম? মনে করেন কৃষি ক্ষেত্রে ইনকামের একটা, আপনারা যখন অঙ্ক করবেন তখন বুঝতে পারবেন, আপনার যে আয়, সে আয়ে সরকার বলছে আপনাকে হয়তো নথি দিয়ে আপনি আয় করেন। কৃষি ক্ষেত্রে আপনি শস্য উৎপাদন করছেন, বিক্রি করছেন, অনেক ধরনের অ্যাক্টিভিটিস। তো অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস আপনি কোন ধরনের রেকর্ড রাখছেন না। রেকর্ড না রাখলে সেটার ক্ষেত্রে আপনাকে একটা অনুমিত আয় গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি যদি রেকর্ড পত্র রাখেন, তাহলে সেটার ক্ষেত্রে যতটুকু রেকর্ড পত্র রেখেছেন সেগুলো বিবেচনায় হবে আপনার আয়টা নির্ধারণ। আর যদি রেকর্ড পত্র আপনি নাই রাখেন, তাহলে 100 টাকা যদি আপনার কৃষিখাতে আয় হয়, সে 100 টাকা থেকে 60% আপনার প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিয়ে বাকি যে 40 টাকা, সেটাকেই করযোগ্য আয় হিসেবে নির্ধারণ করে আপনার কর নির্ধারণ করা হবে। বুঝতে পেরেছেন? আশা করি। তাহলে ছোট ব্যবসা, স্বপরিচিত ব্যবসা বা আয়কর রিটার্নে অসম্পূর্ণ তথ্য, অর্থাৎ আয়কর রিটার্নে আপনি, ওই যে বললাম একটু আগে, আপনি সম্পূর্ণ তথ্য দেন নাই। আপনি আপনার আয় দেখিয়েছেন আপনার 10 লক্ষ টাকা, কিন্তু আপনি ব্যয় দেখিয়েছেন 15 লক্ষ টাকা। তাহলে অসম্পূর্ণ তথ্য আপনি কিভাবে হওয়া সম্ভব?
তাহলে আপনার যে 5 লক্ষ টাকা সেটা অনুমিত আয় হিসেবে ধরবে। আয় হিসেবে ধরলেই তো ট্যাক্স নির্ধারণ করা যাবে, কারণ এটা তো ইনকাম ট্যাক্স, ইনকামের উপর আয়। আশা করি অনুমিত আয়টা বুঝতে পেরেছেন। একটু পড়ি আইন ও ধারা। আয়কর আইন। স্যার একটু সাউন্ডটা বাড়াই দিলে ভালো হয়। আমার কিন্তু এনাফ সাউন্ড আছে, কিন্তু অন্যরা কি বুঝতে পারছেন? একটু কম শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? দেখেন তো নোটিস করা আছে। হ্যাঁ একটু শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন কি লাউডলি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার, এখন একটু জোরে শোনা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা ফাইন। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। এটা আগে বলা দরকার ছিল। আগের গুলো মানে এতক্ষণ যা বলছি তা তো আশা করি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। কর নিরীক্ষা বললাম, অনুমিত আয়টা প্রায় অলমোস্ট শেষ। আচ্ছা, এটাতে সংজ্ঞাইতে বললো যে সংজ্ঞাতে বলা আছে অনুমিত আয় হলো করদাতার প্রকৃত আয় নির্ধারণে নির্দিষ্ট তথ্যের অভাবে আনুমানিকভাবে নির্ধারিত আয়। প্রযোজ্য ক্ষেত্র হলো কৃষির একটু ব্যাখ্যা করলাম, ছোট ব্যবসা, স্ব উপার্জিত পেশা বা আয়কর রিটার্ন অসম্পূর্ণ তথ্য। আইন ও ধারা। আয়কর আইনের 2023-এর 6ষ্ঠ ধারা। বহিষ্ঠ সহজ পদ্ধতিতে আয় নির্ধারণ। বহিষ্ঠটা হচ্ছে কি, এখানে একটা কুলন হবে। সহজ পদ্ধতিতে আয় নির্ধারণ, কর ফাঁকি রোধ এবং করযোগ্য আয়ের সঠিক অনুমান। এটা বহিষ্ঠটা হচ্ছে এটাই। উপসংহার: অনুমিত আয় পদ্ধতি কর ব্যবস্থার দক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করে। তাহলে আমরা দুটো টিকা পড়েছি, একটা কর নিরীক্ষা, একটা অনুমিত আয়। এরপরের টিকায় যাচ্ছি। পরের টিকাটা হচ্ছে বেতন পরিপূরক পারিতোষিক, অথবা এটাকে পারকুইজিটও আমরা বলতে পারি। আচ্ছা, সংজ্ঞা হলো বেতন পূরক পারিতোষিক বা পারকুইজিট হলো কর্মচারীদের বেতনের বাইরে প্রদত্ত অতিরিক্ত আর্থিক বা অপ্রত্যক্ষ সুবিধা, অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক এমপ্লয়ার, নিয়োগকর্তা যিনি কাজ দেবেন আপনাকে, নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ, বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধ সমূহ ইহার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আপনি যখন জব করেন, আমি পুরোটা একটু পড়ি, নিম্নবর্ণিত পরিশোধ সমূহ ইহার অন্তর্ভুক্ত হবে না, যথা মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও ওভারটাইম। 2, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত পেনশন তহবিল, অ্যাপ্রুভড পেনশন ফান্ড, অনুমোদিত আন্তঃশিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, প্রদত্ত চাঁদা। এগুলো আপনার পরিশোধ সমূহ ইহার অন্তর্ভুক্ত হবে না, মানে পারকুইজিট বলে আপনি এগুলোকে নির্ধারণ করতে পারবেন না, এগুলো পারকুইজিটের বাইরে। প্রযোজ্য ক্ষেত্র একটু পড়ে যাই, তারপরে ব্যাখ্যাটা করব। প্রযোজ্য ক্ষেত্র হলো ভাতা, বাড়ি ভাড়া, পরিবহন, মেডিকেল সুবিধা, বোনাস এবং অন্যান্য প্রণোদনা। আইন ও ধারা। আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 245 এবং আয়কর আইন 2023 এর ধারা 255, 32 এর গ 33 বৈশিষ্ট্য কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধি, করযোগ্য আয় হিসেবে গণ্য এবং নীতিমালা অনুযায়ী হিসাব নিশ্চিত করে আর কি। উপসংহার: পারকুইজিট কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক এবং কর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উপাদান। আশা করি কিছুই বুঝতে পারলেন না, পারলেন কি?
অগ্রিম স্যার। বেতন পেলে, অগ্রিম বেতনের হিসাব, এরিয়ার বেতন পেলে, এরিয়ার মানে আগের মাসে আপনার কাছ থেকে কোনো একটা কারণে ভুলে এই আপনার বেতন থেকে এই 100 টাকা বেতন ধার্য ছিল, আপনি 100 টাকা থেকে 10 টাকা কম পাইছেন, পরবর্তীতে আপনি এটা ক্লেম করেছেন, তখন এটা বকেয়া বেতন হিসেবে 10 টাকা, তারপরের মাসে 110 টাকা পাবেন, তখন বকেয়া বেতনের একটা কলাম থাকে, এটা পাবেন। তো এইভাবে কিন্তু বেতনগুলো আপনার পে স্লিপে লেখা থাকে পান। বাট নাও how will you confirm that what will be the perquisite? ঠিক আছে, আপনার অল অফ দা ইনফরমেশন থেকে আপনি কিভাবে আপনি পারকুইজিট সিলেকশন করবেন? ভেরি ইজি। এখানে বলা আছে দেখেন, আপনাকে বলতেছে এই যে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, এগুলি যে বলা আছে, এখানে উৎসব ভাতা বলতে কিন্তু আপনার দুটা বোনাসকে বলা আছে। একটা হচ্ছে আপনার ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ ঈদ উল আজহা, আর একটা ঈদ উল ফিতর, এই দুটার কথা বলা হচ্ছে। তো ছুটি নগদায়ন মানে আর্ন লিভ বলে না, আর্ন লিভ, অর্থাৎ এই আপনার এমপ্লয়ার কি করে কিছু ছুটি আপনার জন্য, মেডিকেল লিভ রাখে, রাখে না? ছুটি নগদায়ন মানে হচ্ছে আর্ন লিভ, যেটাকে বলা হয় আর্ন লিভ। তো এই ছুটি নগদায়নটা আপনি কি করতেছেন, কিছু ছুটি আপনাকে নির্ধারণ করে দিল, 10টা ছুটি বছরে পাবেন। এই 10টা ছুটি যদি আপনি না কাটান, তাহলে এই ছুটিগুলোকে আপনাকে টাকা দিয়ে দিবে, সমান পরিমাণ টাকা আপনাকে একদিনের বেতন যা তা দিয়ে দিবে। এটা হচ্ছে ছুটি নগদায়ন। এরপরে আপনি নির্ধারিত সময় 5টার পরও আপনি ওভারটাইম করছেন, 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত অনেকে ওভারটাইম করে। সে ওভারটাইমের এক একটা কোম্পানিতে এক একটা রেট নির্ধারণ করা হয়, তো সে রেট অনুযায়ী আপনাকে ওভারটাইমটাও আপনি পাচ্ছেন। এগুলি সবগুলো হচ্ছে আপনার মূল বেতন। লিখলাম না এখানে মূল বেতন, দেখছেন? মূল বেতনটা যদি না থাকে, অর্থাৎ বেসিক স্যালারি যেটাকে বলা হয়, সেটা যদি না থাকে, আপনার এখানে উৎসব ভাতাটাও বের করা যাবে না, ছুটি নগদায়নটাও বের করা যাবে না, বাড়ি ভাড়া ভাতাটাও বের করা যাবে না, মেডিকেল সুবিধা, বোনাস, এগুলো বের করাটা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে এই যে বেতন, মূল বেতন একটা রাখতে হয়। মূল বেতন অর্থাৎ আপনার মূল বেতন অনুযায়ী মানে সেটা অন্যগুলোকে ক্যালকুলেশনের সুবিধার্থে একটা মূল বেতন রাখতে হয়, ঠিক আছে? একটা বেসিক রাখতে হয়। যেমন আমরা একটু অন্য লাইনে চলে যাচ্ছি, দেখেন ঘাবড়াইয়েন না। অর্থাৎ আমরা যে বললাম না, ওই যে একটা পড়াইছি, তো ওখানে পড়া থেকে বলছি, আমরা বললাম না যে যখন ট্যাক্স নির্ধারণ করা হয়, তখন একটা বেস ভ্যালুর উপর ট্যাক্স নির্ধারণ করা হয়। বেস ভ্যালুটা কি? মনে করেন আপনার একটা পণ্যের মূল্য হচ্ছে 160 টাকা, 160 টাকার মধ্যে কিন্তু 60 টাকা হচ্ছে ভ্যাট। তো তার মানে 7% ভ্যাট অ্যাড করা হলো, মিষ্টির দাম হচ্ছে 160 টাকা। তাহলে 100 টাকাটা হচ্ছে বেসিক মূল্য, অর্থাৎ বেস ভ্যালু। অর্থাৎ এই বেসিক, তাহলে বেস ভ্যালুটা যদি না থাকতো, আপনি ভ্যাটের পরিমাণটা তো নির্ধারণ করতে পারতেন না। এটা এই কারণে একটা মূল বেতন থাকতে হয়, রাখতে হয় অ্যাজ পার ল। আশা করি বুঝতে পেরেছেন। এখনো সম্পূর্ণ করি নাই, আর একটু ক্লিয়ার করি। সো এগুলোর বাইরে যে পারকুইজিটটা আপনি পান, যেমন আমি যদি বলি আপনাকে, আপনি যে কোম্পানিতে জব করছেন, তো সেই কোম্পানিতে আপনার কিছু ফ্যাসিলিটিস আপনাকে অনেক সময় দিয়ে থাকে, বুঝছেন? তো কিছু কিছু ফ্যাসিলিটিসে আপনি আপনি মনে করেন আপনাকে সবগুলোতে যে কর ধার্য হবে তা কিন্তু না। পারকুইজিট কিন্তু একদিকে এখানে বলতেছে কি, পারকুইজিট কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক। তো এই যে পারকুইজিট কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক, সেটার অর্থ হচ্ছে যে অনেক ক্ষেত্রে পারকুইজিটের উপরে কিন্তু কিছু ট্যাক্স আপনার ডিফাইন করে দিচ্ছে, একটু কম দিলে হয় আর কি। কিন্তু বর্তমানে আপনার
যেমন আপনার ধরে নেন আপনার একটা গাড়ির ফ্যাসিলিটি আছে কোম্পানিতে, ঠিক আছে? তো যে গাড়ির ফ্যাসিলিটিস আপনার আছে, তো সেই গাড়ির ফ্যাসিলিটিসে মনে করেন এখানে আপনার সাথে আরো 5 জন লোককে আপনাকে রাখা হয়েছে, ঠিক আছে? তো এই যে 5 জন লোককে রাখা হয়েছে সেই গাড়ির যে ফ্যাসিলিটিসটা আপনি কিন্তু এখানে কিন্তু করযোগ্য হিসেবে মানে হিসেবে পারকুইজিট হিসেবে কিন্তু গণ্য হবে না, ঠিক আছে? কিন্তু আপনাকে যদি কোম্পানি একটা গাড়ি দিয়ে দেয়, যে মনে করেন গাড়িটা হচ্ছে 2500 সিসির একটা গাড়ি হতে হবে, তো 2500 সিসির গাড়ি যদি হয়, আপনাকে গভর্নমেন্ট বলে দিচ্ছে, এই যে এই ধারায় গভর্নমেন্ট বলে দিচ্ছে এই 2500 সিসির গাড়ির এগেনস্টে আপনাকে 10,000 টাকা আপনাকে ওই যে মূল বেতন, অগ্রিম বেতন সব মিলিয়ে একটা 100 টাকা পাচ্ছেন না কোম্পানির কাছ থেকে, এটার সাথে আপনাকে যে গাড়ির ফ্যাসিলিটিসটা দিচ্ছে, মনে করেন এখান থেকে 100 টাকা না, আপনি 50,000 টাকা পাচ্ছেন বেতন। তাহলে ওই যে গাড়ির ফ্যাসিলিটিসটা পাচ্ছেন 2500 সিসির এগেনস্টে, মানে গাড়ি পাচ্ছেন, একটি 2500 সিসির গাড়ি পেয়েছেন, আপনার জন্যই বরাদ্দ এটা। তো আপনি কি করবেন, এটা তো কোম্পানি তো সমস্ত ব্যয় নির্বাহ করে, এটার ড্রাইভারের বেতন আছে, ফুয়েল আছে, এটা যে নবায়ন খরচ আছে, সবকিছু তো কোম্পানি বিয়ে করছে, কিন্তু আপনাকে এটার এগেনস্টে কিন্তু একটা ট্যাক্স দিতে হবে। সেটা কত? সেটা হচ্ছে 10,000 টাকা, এটা নির্ধারণ করে দিছে, বুঝছেন? তো এটাও আপনার পারকুইজিটের আওতায় পড়বে, কিন্তু তাই বলে যে করমুক্ত তা কিন্তু না, কিন্তু এটা নির্ধারণ করে দিচ্ছে, অর্থাৎ আপনি 10,000 টাকা এখানে ধরতে হবে যে আপনি 10,000 টাকা ফেসিলিটিস গেইন করছেন। একটা কোম্পানি আপনাকে গাড়ি দিয়ে দিল সকাল সন্ধ্যা, বুঝছেন? আপনি সিএনজি ভাড়া আসা যাওয়া করতে হতো আপনার মাসে ডেলি যদি 300 টাকা লাগে, 3 দিন 600 টাকা, দূরের জায়গায় যাচ্ছেন 600 টাকা যদি লাগে মাসে, অনেক টাকার ব্যাপার স্যাপার, তাই না? তো এখন সেটা আপনাকে নির্ধারণ করে দিল গভর্নমেন্ট আয়কর আইনের আওতায় 10,000 টাকা, কিন্তু 10,000 টাকাটা আপনার ওই ইনকামের মধ্যে দেখাতে হবে। আর ইনকামের মধ্যে দেখাতে হলে, ইনকামে যদি দেখান তাহলে স্বভাবতই আপনার সেই আয়ের উপরে আপনাকে কর নির্ধারণ করবেন এবং কর দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো পারকুইজিটটা হচ্ছে এটাই, বৈশাখী ভাতা মনে করেন আপনার কিছু পর্যায়গত কিছু যেমন আপনার পারকুইজিটের মধ্যে আবাসন ভাতা ধরতে পারেন, আপনাকে হাউস রেন্টাই দিয়ে দিল গভর্নমেন্ট, ঠিক আছে? আপনার কোম্পানি সম্পূর্ণভাবে আপনাকে কি করলো, ওই আবাসনটা দিয়ে দিল, আবাসন হাউস একটা ঘর দিয়ে দিল। তো আবাসনের যে বার্ষিক মূল্য, সে বার্ষিক মূল্যের উপরে আপনার ট্যাক্স নির্ধারণ করা হবে। বার্ষিক মূল্য বছরে যেটা হয় আর কি, ট্যাক্স তো নির্ধারণ হয় বাৎসরিক। আশা করি পারকুইজিটটা বুঝতে পেরেছেন। এ হচ্ছে পারকুইজিট, বুঝছেন? অর্থাৎ আপনি যদি এক কথায় বুঝেন, বেতনের বাইরে নিয়ম, এই যে এই বেতনগুলোর বাইরে যা পান তাই পারকুইজিট, ঠিক আছে? গাড়ির সুবিধার পাচ্ছেন তো পারকুইজিট, তো সেটা নির্ধারণ করতে হবে এটার এগেনস্টে আয়কর আছে কি নাই, থাকলে কত দাঁড়ায় কত টাকা, এই হচ্ছে পারকুইজিট। এর পরের একটি টিকাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর। আচ্ছা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স সংজ্ঞা: যে কর করদাতা সরাসরি সরকারের কাছে প্রদান করেন এবং যা ব্যক্তির আয় বা সম্পত্তির উপর নির্ভরশীল, তাকে প্রত্যক্ষ কর বলে। আপনি বছরের শেষে যে কর প্রদান করেন, তো সেটা তো আপনার যে আয় সম্পত্তি সবকিছুকে বিবেচনা করে কিন্তু আপনার আয় করটা প্রদান করতে হয়। তো সেটা হচ্ছে আপনার প্রত্যক্ষ কর, অর্থাৎ
সারা বৎসর জুলাই থেকে জুন পর্যন্ত, অর্থাৎ ধরে নেন আপনি 2023-24 বছরের সেশনের স্টুডেন্ট, ধরে নেন 2023-24 মানে হচ্ছে যে শেষ মাসটা হচ্ছে জুন এন্ডিং, ঠিক আছে, জুন 2025, জুন 2024। তো জুন 2024 হলে এর আগের দিকে যান, তার মানে জুলাই 2023 থেকে স্টার্ট 12 মান্থ হিসাব করবেন। তো জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত একটা আয় বৎসর, আর্থিক বছর। তো সেই আর্থিক বছরে যেই পরিমাণ ইনকামটা করবেন, যেই পরিমাণ সম্পত্তি অর্জন করবেন, যে পরিমাণ নেট ওয়েলথ আপনার এক্সিকিউশন হবে, অ্যাসেট বা লায়াবিলিটি এক্সিকিউশন হবে, ঠিক সেই পরিমাণ নির্দিষ্ট ধারায় বিবেচনা করে যেই রিটার্নটা ফাইলিং করবেন, যে ট্যাক্সটা দিবেন, সেটাই হচ্ছে প্রত্যক্ষ কর। পরিশোধকারীকে এই প্রত্যক্ষ করটা কারা প্রদান করবেন? করদাতা, ট্যাক্স পেই, এসএসসি। ট্যাক্স পেই বলা হয়, করদাতাও বলা হয়, এসএসসি বলা হয়। সরাসরি এই কর প্রদান করেন। উদাহরণ: আয়কর, ইনকাম ট্যাক্স, সম্পত্তি কর, মুনাফা কর, কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ ব্যবসায়িক যে ট্যাক্সটা, ব্যবসায়িক ইনকামের। আয় ও সম্পত্তির উপর নির্ভরতা, আয় ও সম্পত্তির উপর নির্ভরশীল এই আয়কর। পরিচালনার জটিলতা, সাধারণত জটিল, কারণ করদাতার আয় যাচাই করতে হয়। এই যে আয় যাচাই করতে হয়, কত রকমের যে আয় আছে। মানুষ মনে করে আপনি জব করছেন কোন একটা কোম্পানিতে, তো সেটাই কেবল আপনার আয় স্ট্রং। আপনি যে যে বাড়িতে থাকছেন, সে বাড়ি থেকে যে বাসা ভাড়া পান, সেটাও তো আপনার আয়। এটা হাউস প্রপার্টি ইনকাম। আপনার গ্রামের বাড়িতে জমি আছে, আপনি ফসল উৎপাদন করছেন, সেটাও তো আপনার আয়। এটা এগ্রিকালচারাল ইনকাম। ওই যে আয়ে খাত একটা ব্যাখ্যা করেছি, 7টা খাত, ইন এডিশন আরো 3টা খাত ব্যাখ্যা করেছিলাম আইটি গ 2023 আওতায়। সেটা নিশ্চয় মনে আছে আপনাদের। আপনারা মাঝে মাঝে কেউ একজন রেসপন্স করিয়েন, ইয়েস নো কিছু একটা বলবেন আর কি। তো আপনারা কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আমার সাউন্ডটা কি কাজ করছে ভালো এখন? জি স্যার, খুব ভালো কাজ। ওকে, জি স্যার, জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার প্রত্যক্ষ কর, তো এটার প্রগতিশীল হতে পারে, এটার সাধারণত জটিল, কারণ করদাতার আয় যাচাই করতে হয়। ওই যে বললাম যে 7টা আয়ের খাতগুলোকে যাচাই বাছাই করে নির্ধারণ করেই আপনাকে এই করটা প্রদান করতে হয়। তাই যেহেতু যাচাই বাছাই করা খুব, আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি যদি আপনার কর আপনি দিবেন, আপনার রিটার্ন ফাইলিং আপনি করবেন, করতে পারলে ঠিক আছে, ওকে। আপনাকে সম্পত্তি বুঝতে হবে, নেট ওয়েলথ বুঝতে হবে, দায় বুঝতে হবে, আপনি আয়ের খাতগুলো বুঝতে হবে। সবকিছুতে যদি আপনি পরিপক্ক হন, আপনি যদি মনে করেন আপনি আপনার জন্য এটা খুব সহজ সিদ্ধ, আপনি সাবমিট করার পরে আপনার এই ফাইলে কোনো কিছু লুকোচুরি হয়নি, এই ফাইলটা অডিটে করার সম্ভাবনা নেই, তাহলেই কেবল আপনি সাবমিট করেন। না হলে আপনার জন্য অপশন আছে। কি অপশন? আপনি কোন একজন আয়কর আইনজীবী অথবা কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোন একজন প্রফেশনাল কনসালটেন্টের সহায়তা নিয়েও আপনি আপনার রিটার্ন, আপনার আয়ের হিসাব, আপনি রিটার্ন ফাইলিং করতে পারবেন, করের হিসাব করতে পারবেন। যাই হোক, পরিচালনার জটিলতা, আচ্ছা এটা বললাম। কার্যকারিতা, প্রগতিশীল হতে পারে। ধনী ব্যক্তিরা বেশি কর প্রদান করেন,
ইটস পয়েন্ট। অর্থাৎ আপনার যাদের প্রগতিশীল কথাটার অর্থ হচ্ছে আয় বেশি করও বেশি, এক কথায় শেষ। ধনী ব্যক্তিরা বেশি কর প্রদান করে, তো ধনী ব্যক্তিরা তো আয় বেশি করেন, তাহলে ধনী ব্যক্তিরা বেশি কর প্রদান করবেন। একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে আপনার জব করছেন, পারকুইজিট নিয়ে যখন ডিসকাস করেছি তখন বলেছিলাম যে একটা গাড়ির ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন, তাহলে উনি নিশ্চয়ই খুব হাই প্রোফাইলের লোক, ফুল গাড়ির ফ্যাসিলিটিস দিচ্ছে, 2500 সিসির একটা গাড়ি দিচ্ছে কোম্পানি, তাহলে ওনাকে বলছেন যে 10,000 টাকা আপনার ইনকাম আপনার ফাইলে বেশি দেখাতে হবে, সো দ্যাট আপনাকে বেশি কর গুনতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধনী ব্যক্তিরা বেশি কর প্রদান করেন। আর্থিক প্রভাব, করদাতার আয়ের উপর সরাসরি এটা প্রভাব ফেলে, ভেরি ট্রু, আয়ের উপর তো প্রভাব ফেলে। তাহলে প্রত্যক্ষ কর হচ্ছে এটাই। আচ্ছা, আরেকটা কর আছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা অনেক সময় বলি যে ট্যাক্স আর ব্যাট, বলি না? ট্যাক্স আর ব্যাট আসলে দুটাই ট্যাক্স। এটা হচ্ছে আয়ের উপরে, এ কারণে ট্যাক্স, ইনকাম ট্যাক্স বলি। আর হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যালু মূল্য, এডেড সংযোজন, ট্যাক্স কর। তাহলে এটাও কর, মূল্যের উপর সংযোজিত হয় আর কি, পণ্যের মূল্যের উপর, সেবার মূল্যের উপর। ঠিক আছে? পরিশোধ করে বিক্রেতা বা সেবাদাতা, যা ভোক্তা প্রদান করলেও পরিশোধ করে বিক্রেতা বা সেবাদাতা, তাকে পরোক্ষ কর বলে। পরিশোধকারী, গ্রাহক এই কর প্রদান করেন, তবে বিক্রেতা সরকারের ট্রেজারিতে, সরকারি ট্রেজারিতে জমা দেয়, সরকারকে জমা দেয়, দেখতে পারেন। আচ্ছা, উদাহরণ মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, বিক্রয় কর ইত্যাদি। আচ্ছা, আয় ও বা সম্পত্তির উপর নির্ভরতা, পণ্য বা সেবার উপর নির্ভরশীল। ডাইরেক্ট ট্যাক্সে বলেছিলাম প্রত্যক্ষ করে আয় ও সম্পত্তির উপর নির্ভরতা, আয় ও সম্পত্তির উপর নির্ভরশীল। আর এটা আয় ও সম্পত্তির উপর আপনার নির্ভরশীল না, এটা আয় ও সম্পত্তির উপর আপনার নির্ভরশীল ট্যাক্সটা। অর্থাৎ কি আয় হচ্ছে, কি সম্পত্তি আছে, কিন্তু এটাকে আয় ও সম্পত্তির উপর নির্ভরশীল না। কিসের উপর নির্ভরশীল? আপনি খাওয়ার জন্য, আপনি সেবা নেওয়ার জন্য যে পণ্যটা কিনছেন, যে সেবাটা কিনছেন, এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা সেবা। আপনি, আমি আপনাদেরকে কনসালটেন্সি দিচ্ছি, এটা হচ্ছে একটা সেবা। আমি কিছু বিক্রি করছি না কিন্তু এখানে। জি বলেন, কিছু বলবেন? হ্যাঁ, কথা কি হচ্ছে শুনতে পাচ্ছেন না? ডাবল আসছে? আচ্ছা, এখন কি ডাবল আসছে এখন? না। ওকে, আচ্ছা, তাহলে আপনার সাউন্ড সিস্টেমের সমস্যা ছিল, অন্যরা তো ডাবল আসেনি মনে হয়। আচ্ছা, বাকিদের ঠিক আছে? বাকিদের সাউন্ড কি ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, যা বলছিলাম, আয় ও সম্পত্তির উপর নির্ভরতা, অর্থাৎ এখানে কিন্তু আয় ও সম্পত্তির উপর নির্ভরশীল না ইনডাইরেক্ট ট্যাক্স। কিসের উপর নির্ভরশীল? পণ্য বা সেবার উপর। এই যে আমি সেবা দিচ্ছি, কনসালটেন্সি, তো এই সেবার উপরে আপনারা নিশ্চয়ই
বা যে যেই আপনারা যে ইয়েটা করবেন, পরিশোধটা করবেন, পেমেন্টটা করবেন, প্রদানটা করবেন, সেটার উপরে একটা ভ্যাট নির্ধারণ করে যদি আপনাদেরকে বিলটা দেওয়া হয়, সেটা হচ্ছে মূল্য সংযোজন, অর্থাৎ মূল্যটা আপনার সাথে সংযোজন করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো জাস্ট মিনিট। আচ্ছা, উদাহরণ হচ্ছে মূল্য সংযোজন কর। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, আয় ও সম্পত্তির উপর নির্ভরতা, পণ্য বা সেবার উপর নির্ভরশীল। আচ্ছা, পণ্য বা সেবার উপর নির্ভরশীল, সেটা হচ্ছে যে যেটা পণ্যের মূল্য, ধরে নিলাম একটা পণ্য, অর্থাৎ মিষ্টির দোকানে যান, আপনি মিষ্টি কিনছেন, তো মিষ্টি কিনছেন, আপনার এখানে পণ্যের মূল্য হচ্ছে 100 টাকা, কিন্তু আপনাকে এটা ওটা 5% ভ্যাটটা অ্যাড করে দিল। রেস্টুরেন্টে যাচ্ছেন, খাবারের বিলের সাথে 5% ভ্যাট অ্যাড করে দিল। এই যে 5% ভ্যাটটা অ্যাড করে দিল, মূল্যের সাথে যে সংযোজন, যে করটা যে অ্যাড করে দিল, করটা যে অ্যাড করে দিল, ভ্যাটটা অ্যাড করে দিল না বলে আমি বলি যে করটা যে অ্যাড করে দিল, সেটাই হচ্ছে পণ্যের মূল্যের সাথে যে করটা আপনাকে অ্যাড করে দিল। অর্থাৎ বলতেছে 100 টাকা খাবারের মূল্য, 5 টাকা হচ্ছে ভ্যাট, ট্যাক্স, আপনার কর, তাহলে 105 টাকা হচ্ছে পুরো খাবারের মূল্য আপনাকে প্রদান করতে হচ্ছে বা রেস্টুরেন্টের বিলটা দিতে হচ্ছে। সে 105 টাকার মধ্যে 5 টাকাটা হচ্ছে মূল্য সংযোজন কর। ইটস ভেরি ক্লিয়ার আশা করি। ওকে, নাও, আয় বা সম্পত্তির উপর নির্ভরতা, পণ্য বা সেবার উপর নির্ভরশীল, পরিচালনার জটিলতা, তুলনামূলকভাবে সহজ কারণ এটি পণ্য বা সেবার বিক্রির সাথে সংযুক্ত। আসলে তো সহজ, আপনাকে কোনো জটিলতা এর হিসাব করতে হলো না, এর হিসাব করতে হলো, কোনো কনসালটেন্টের সাহায্য নিতে হলো না। আপনাকে খেলেন, আপনাকে কিনলেন, আপনি সেবা নিলেন, ওটা বিলটা পরিশোধ করে চলে আসলেন। ঝামেলাটা কার? ঝামেলাটা কিন্তু আপনারা। ঝামেলাটা কার হবে জানেন? এই ঝামেলাটা হবে যে যিনি বিক্রি করছেন ওনার। সরকার যে আপনার কাছ থেকে যে 5 টাকাটা উনি যে নিচ্ছেন, সেই 5 টাকাটার হিসাব উনাকে সরকারকে দিতে হবে না? এটা কি উনার টাকা? এটা কি বিক্রেতার টাকা? 105 টাকার মধ্যে 5 টাকাটা? নিশ্চয়ই না। এটা হচ্ছে এটা হচ্ছে সরকারের, গভর্নমেন্টের প্রাপ্তি টাকা, প্রাপ্ত টাকা। যে গভর্নমেন্ট আপনাকে ফ্যাসিলিটিস দিচ্ছেন বিভিন্ন খাতে, সেই গভর্নমেন্টের প্রাপ্ত টাকাটা হচ্ছে 5 টাকা। তাহলে উনার একটা দায়বদ্ধতা আছে না, যে উনি 5 টাকাটা সরকারি একটা নির্দিষ্ট খাতে নির্দিষ্ট আইনের মাধ্যমে নির্দিষ্ট রিটার্নের মাধ্যমে উনি জমা প্রদান করবেন, যেটাকে বলা হয় ভ্যাট রিটার্ন। আয়করের রিটার্ন যেরকম আপনি নিজে দিচ্ছেন, ওই বিক্রেতা কি করতেছে, আপনার পক্ষ হয়ে সমস্ত পণ্য বিক্রি করে সবার কাছ থেকে ভ্যাটটা কালেকশন করে উনি একটা রিটার্ন প্রদান করেন, এটাকে বলে যে ভ্যাট রিটার্ন। এটা প্রদান করতে হয় বৎসরে একবার। প্রত্যক্ষ করের এগেনস্টে যে রিটার্নটা আপনি সাবমিট করবেন জুলাই 2023 থেকে জুন 2024 পর্যন্ত আপনি যে ইনকামটা করেছেন, তো সেই ইনকামের এগেনস্টে যে রিটার্নটা সাবমিট করবেন সে তা পরবর্তী বছরে গিয়ে বছরে একবার হচ্ছে এটা। আর পরোক্ষ কর কি হচ্ছে, প্রত্যেক মাসে রিটার্ন সাবমিট করতে হবে, প্রতি মাসে, মান্থলি রিটার্ন, এটা ভ্যাট রিটার্নটা প্রত্যেক মাসে একবার রিটার্ন সাবমিট করতে হবে। এবং এটাও অ্যাজ ইউজুয়াল আপনার অডিট পড়তে পারে, ঠিক আছে? ভুল ভ্রান্তি হলে অডিটে পড়বে। পরিচালনার জটিলতা, তুলনামূলক সহজ কারণ এটি পণ্য বা সেবার বিক্রির সাথে সংযুক্ত। কার্যকারিতা প্রায়ই প্রতিক্রিয়াশীল, সবার জন্য একই হারে ধার্য করা হয়। আর্থিক প্রভাব, পণ্যের মূল্য বৃদ্ধি করে যা ক্রেতার উপর প্রভাব ফেলে। আচ্ছা, উপসংহার, প্রত্যক্ষ কর ব্যক্তি বা প্রতিষ্ঠান, দুটার উপরেই বলছি উপসংহারটা। কর ব্যক্তি, প্রত্যক্ষ কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে ধার্য হয় এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা করে। অপরদিকে পরোক্ষ কর সহজে আদায়যোগ্য হলেও সকল শ্রেণীর মানুষের উপর
সমানভাবে প্রভাব পেলে। কথাটার অর্থ হচ্ছে এরকম আর কি, মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছেন, একজন কৃষককে যেই টাকাটা দিতে হচ্ছে 105 টাকা মিষ্টির কেজি, আর একজন ক্রোড়পতি যিনি, তাকেও কিন্তু ওই 105 টাকা দিয়ে 1 কেজি মিষ্টি কিনতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, পরোক্ষ কর সহজে আদায়যোগ্য হলেও সকল শ্রেণীর মানুষের উপর সমানভাবে প্রভাব পেলে। কিন্তু এই করটা দেখেন প্রগতিশীল, অর্থাৎ বেশি ধনী হলে ধনী হলে তাকে বেশি কর প্রদান করতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে অপরদিকে পরোক্ষ কর সহজে আদায়যোগ্য হলেও সকল শ্রেণীর মানুষের উপর সমানভাবে প্রভাব পেলে বাংলাদেশে দুটি কর ব্যবস্থায় রাজস্ব আহরণ ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এক্ষেত্রে কারো প্রশ্ন আছে? প্রত্যক্ষ কর পরোক্ষ কর একটা প্রশ্ন রাখতে পারেন, একটু বোঝার ব্যাপার আছে তো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি একটা ইস্যু বলি। আপনি পরোক্ষ কর, আপনারা কি কেউ বলতে পারবেন পরোক্ষ কর যে আপনি যে ভ্যাটটা দিয়ে আসতেছেন, আপনার ভ্যাটটা যথাযথভাবে গভর্নমেন্ট সরকারি কাজে যাচ্ছে কি যাচ্ছে না, বিক্রেতা জমা দিচ্ছে কি দিচ্ছে না, সেটা কিভাবে আপনি এনশিওর করবেন? কে কে একজন বলতে পারবেন এখানে? একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অন্তত জানা উচিত এটা। কর দিল কি না দিল সেটা তো আমাকে স্লিপ দিতে হবে। স্লিপ না দিলে তো আমি বুঝবো না যে কর দেওয়া হচ্ছে কিনা। গুড। আচ্ছা, আপনি ভালোই বলেছেন। স্লিপ তো একটা বেসিক ঠিক থাকলে সব ঠিক, একটা স্লিপ তো দিতে হবে। কিন্তু একটা সাদা কাগজ আপনাকে দিয়ে দিল, ওখানে লিখে দিল যে 100 টাকার সাথে 5 টাকা যোগ করে যে হ্যাঁ ঠিক আছে 105 টাকা আপনি খেয়েছেন, একটা দিয়ে দিছে, একটা সিল মেরে দিছে ওনাদের। এটা থেকে আপনি সন্তুষ্ট? না চাইলে হবে না। ওটা নিজে যদি দিয়ে তাইতে হলো না, তাহলে তো ওইটাতে ওই যে আমি যে অফিসে জমা দিব সেই অফিসিয়ালি সিল থাকতে হবে এবং অফিসের কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। না, ঠিক আছে, কর্মকর্তার স্বাক্ষর কোন অফিসের, মানে বিক্রেতার? যে এই যে বিক্রেতার, না বিক্রেতা তো মনে করেন মিষ্টির দোকানদারি আপনাকে একটা কাগজ দিচ্ছে যে ঠিক আছে, আপনি একটা ক্যাশ স্লিপ দিয়ে দিল আর কি, ক্যাশের, যে ঠিক আছে আপনার কাছ থেকে 105 10 কেজি মিষ্টি বিক্রি করলাম, 10 × 105 যা হয় তা দিয়ে দিলে স্লিপ একটা, সিল টিল সবকিছু মেরে দিল, তাতে কি আপনি সন্তুষ্ট? এটা সন্তুষ্ট হওয়ার কোনো অপশন নেই। না চাইলে মূসক চালান থাকতে হবে। মূসক চালান থাকতে হবে, মূসক চালান থাকতে হবে, রাইট। 6 না কত যেন ভুলে গেছি। 6.3 কেউ একজন বলেছেন, থ্যাংক ইউ। 6.3 রাইট। এটার উপরে মূসকটা কি? হ্যাঁ, মূসকটা বুঝতে পারলাম না। মূসক, সংযোজন কর, মূসক মানে কি? মূসক মানে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর, ঠিক আছে তো। মূসক মানে হচ্ছে, মূসক মানে যে মূল্য সংযোজন করে, এই যে দেখতেছেন এটা, এই যে দেখছেন দন্তস্য ক, মূসক। মূল্য সংযোজন করকে সংক্ষেপে মূসক বলে। ভেরি ইজি, ভ্যাট একই কথা, ভ্যালু এডেড ট্যাক্স। আচ্ছা, এবার একটু ক্লিয়ার করে বলি আর একটু স্বচ্ছভাবে বলি। যিনি 6.3 বলেছেন, অসংখ্য ধন্যবাদ, আপনি সচেতন নাগরিক। আচ্ছা, এখন 6.3, এই যে গভর্নমেন্ট যে ব্যাট আইন 2012 যে ব্যাট আইনটা প্রণয়ন করলো, 2022 থেকে খুব সম্ভবত এটা কার্যকর হয়েছিল। তো এই আইন, ব্যাট আইনে যে সেবাগুলো আপনাকে দেওয়া হবে ব্যাট আইনের আওতায়, মূসক, এরকম মূসক দিয়েই কিন্তু এগুলো এক একটা ফরম্যাট করা। মূসক 6.1, মূসক 6.3, মূসক 9.1, মূসক 18.1, মূসক 1.1, এই ধরনের সবগুলো মূসক আছে। মূসক 6.2 এরকম। এগুলো হচ্ছে নির্দিষ্ট ফরম্যাট। আপনি ইচ্ছা মতো একটা স্লিপ চালান বানাই দিলেন, এটাতে কিন্তু হবে না। আপনি ইচ্ছে মতো একটা আপনার পেডে আপনি একটা চালান বানিয়ে দিলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা মূসক আইন অনুযায়ী
ব্যাট আইন অনুযায়ী এটা গ্রহণযোগ্যতা নেই। তাহলে আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, খাবার খেয়েছেন, আপনি মূসক 6.3 আছে কিনা সেটা গভর্নমেন্ট ফরম্যাট অনুযায়ী কয়টা কলাম দেখে নিবেন, এখানে 11টা 12টা 13টা আছে মনে হয়। তো এগুলো সবগুলো ইনফরমেশন আসছে কিনা সেটা দেখেই কিন্তু আপনি মূসক 6.3 উপরে লেখা থাকতে হবে, এটা নিয়ে নেবেন। নট অনলি দ্যাট, এখানে একটা কোড থাকবে ট্রেজারি, এখানে যে মূসকটা যে উনি যে ইএফডিএমএস মেশিন বলে সেই মেশিনের মাধ্যমে যে আপনাকে দিল, প্রত্যেক মাসে গভর্নমেন্ট কি করে এই মূসকের উপর একটা পুরস্কার ঘোষণা দেয়। প্রথম পুরস্কার বোধহয় 1 লক্ষ টাকা, এটা কেউ জানে না প্রত্যেক মাসে, অনেকে জানে। তখন এটা ড্র হয়, এটা দেখতে পারবেন যে আপনারা পুরস্কারটা পেয়েছেন কিনা। সুতরাং মূসকটা কালেকশন করে রাখতে পারেন। যদি মূসক আপনার কাছ থেকে নেই, যে আপনি ব্যাট নিয়েছেন, বাকিটা ব্যাট 105 টাকা ব্যাট লিখে দিছে, কিন্তু ওই যে এটা 6.3 না, নো, আপনি 6.3 দিবেন আমাকে, আপনি কথা বলতে পারবেন তার সাথে। ও আপনাকে 100 টাকার ওই খাবারের বিল ধরাই দিল, কিন্তু 5% ব্যাট লিখে আপনাকে দিয়ে দিল, কিন্তু 5% ব্যাট লিখে দিল ঠিকই, কিন্তু 6.3 না, এটা 6.3 না, উপরে লেখা নাই। 6.3টা হচ্ছে আপনার ইনভয়েস, ঠিক আছে, আপনার কৃত পণ্যের মূল্য, কৃত সেবার মূল্য, তো দ্যাট ওটা নিয়ে নিতে হবে। আশা করি 6.3টা বুঝতে শপিং পারছেন। মল গুলোতে নরমালি তো আমরা তো এটিএম কার্ড দিয়ে পে করা হয়, পজ মেশিন থেকে যেটা বের হয় সেখানে তো 15% অ্যাড করা থাকে। এই ক্ষেত্রে কি এটাও কি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট পায় কিনা এটা তো জানার কোনো ওয়ে নাই আসলে। না 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 না, আপনি শপিং মলে গিয়েছেন, কিন্তু শপিং মলে তো এখন ব্যাট ফ্রি করে দিচ্ছে একটা প্রজ্ঞাপন এনে মনে হয়, এটা তো এখন ব্যাট নাই। আপনি ওই সুপার স্টোর গুলোতে আরঙে জামা কিনতে কিন্তু দেখা থাকে যে এই আরঙে আছে, আরঙে আছে, আরঙে আছে, ব্যাট আছে। শুনেন, ওই আপনি দেখে নিবেন, স্পেসিফিক নাম ধরে বলার দরকার নাই ভাই, নাম টাম ধরিয়েন না, আমরা এখানে শিখতে আসছি, ঠিক আছে? কোনো কিছু যেন ইস্যু হয়ে না দাঁড়াই, আমরা এখানে পড়াশোনা করাচ্ছি, পড়াশোনা শিখতে আসছি, এটা লার্নিং একটা ইনস্টিটিউশন, ঠিক আছে? নাম ধরে না বললেই আমার মনে হয় ইটস বেটার অল অফ আস। ওকে, আমি যেটা বলছিলাম যে সুপার স্টোর বলছি এ কারণে, সুপার স্টোর আমি তো কারো নাম ধরে বলি নাই, ঠিক আছে? সুপার শপ গুলো তো ভ্যাট এখন নাই সেটা জানি। নাই তো, হ্যাঁ, তো এভাবে আমি সুপার স্টোর আবার নাম ধরে বলি না কোনো একটা ইস্যুতে, বুঝছেন? এমনি না, বলে না, সেটা বলছি না। হ্যাঁ। বলছি যে আপনার অন্যান্য যে আপনার কাপড়ের যে ব্র্যান্ড গুলো আছে, আপনার ইনফিনিটি আছে বা এক্স্যাক্টলি, others যেগুলো- আপনার নাম বলিয়েন না, নাম বলার দরকার নাই, বলেন এমনি। না, এটা তো কাপড়ের যে ব্র্যান্ড গুলো আছে, সবগুলোতেই আছে। ব্র্যান্ড গুলো, এটা ঠিক আছে, ওকে। সবগুলোতেই। ও ক্ষেত্রে আপনি মনে করেন, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, সেটা হচ্ছে আপনি তো কার্ডের মাধ্যমে আপনি নিয়েছেন, তাই না? তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছেন, এটা হচ্ছে আপনার একটা পেমেন্টের ব্যাপার। আপনি বিকাশে করেন, কার্ডে করেন, আপনি পেমেন্টটা করেছেন, সেটা হচ্ছে ভেরি, আপনি ক্যাশে করেন, সেটা হচ্ছে ভেরি ডিফারেন্স একটা ইস্যু। বাট এটার সাথে 6.3 কোনো সম্পর্ক নেই। 6.3টা ওই ব্যক্তি, ওই 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 ব্যক্তি আলাদা করে 6.3টা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তারপর লিগালি তারা দিতে বাউন্ড একচুয়ালি। লিগেলি পাউন্ড, লিগেলি তারা আপনাকে যে পণ্যের মূল্যটা নিচ্ছে সেখানে যদি ভ্যাটের ইম্পোজিশন থাকে, ইউ মাস্ট গেট এ চালান, দ্যাট ইজ কল মূসক 6.3, ইউ মাস্ট, ইউ শুড টু কালেক্ট দিস চালান। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনারা নিজেরাও সচেতন হবেন, সবাইকে সচেতন করবেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা মূল পয়েন্টে চলে যাই, ডিসকাশন করছিলাম প্রত্যক্ষ কর পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর আমরা তো পড়লাম এখানে। এখন যদি প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্যটা আসে, আশা করি সেটাও বলে ফেলতে পারবেন এখান থেকে। ব্যাপারটা ক্লিয়ার আশা করি সবার কাছে। ওকে, আমার মনে হয় এই সেশনটা আমি আমার আজকে এই পর্যন্তই আমরা রাখি। আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই?
প্রশ্ন Okay. নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তী কোনো এক সময় কোনো একটা ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ওকে, অতুল, থ্যাংক ইউ, আপনাকে অনেক। থ্যাংক ইউ।